হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো, বাসায় আছো। আজকে করোনা ভাইরাসের এই মহামারীর যুগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বিভাকর বণিক রিপন, প্রভাষক পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ। তো আমি তোমাদের যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া এবং চুম্বকত্ব। তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব। চ্যাপ্টারটা বেসিক্যালি দুইটা অংশে বিভক্ত। একটা হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া। তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া একটা পার্ট, তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া নিয়ে একটা পার্ট এবং চুম্বকত্ব আর একটা পার্টে আলোচনা করা হয়েছে। তো এই চ্যাপ্টারের যে টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে, আমরা প্রথমে দেখব বিজ্ঞানী ওয়েরস্টেড এর পরীক্ষা। তারপরে আমরা দেখব চৌম্বক বল। চৌম্বক বলের মধ্যে আমরা আসব F = QVB sin থিটা, তারপর F = ILB sin থিটা। তারপরে আমরা আলোচনা করব টর্ক নিয়ে, টাও = IAB sin থিটা। দেন আমরা আলোচনা করব বায়োট-সেভার্ট ল, বায়োট-সেভার্টের সূত্র। এরপর আমরা আলোচনা করব সমান্তরাল পরিবাহী তারে চুম্বক বল। তারপর আমরা আলোচনা করব হল বিভব, অ্যাম্পিয়ারস ল, অ্যাম্পিয়ারের সূত্র। এরপর আমরা আলোচনা করব কক্ষপথে ইলেকট্রন এর জন্য চৌম্বক ভ্রামক নিয়ে আমরা আলোচনা করব। এরপর লাস্টে আমরা আলোচনা করব ভূচুম্বকত্ব ও চুম্বক পদার্থের বৈশিষ্ট্য নিয়ে। তো বেসিক্যালি এই চ্যাপ্টারগুলোতে এই টপিকগুলো নিয়ে আমরা মেনলি আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা আলোচনায় যাই যে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া আসলে জিনিসটা কি। তো তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়াটা হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে যে চৌম্বক ধর্মটা তৈরি হয় বা চৌম্বক ধর্মটা প্রদর্শন করে, সেটাই হচ্ছে তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া। সর্বপ্রথম বিজ্ঞানী ওয়েরস্টেড তার একটা পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে গেছেন যে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে তার চতুর্দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে তার চতুর্দিকে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয় এবং বিজ্ঞানী ওয়েরস্টেডের এই পরীক্ষার ফলেই বেসিক্যালি এই তড়িৎ প্রবাহের চৌম্বকক্রিয়া কনসেপ্টটা চলে আসে। তো উনি একটা চুম্বক শলাকা, এটা হচ্ছে একটা চুম্বক শলাকা, এই চুম্বক শলাকার একটা পাশ হচ্ছে নর্থ এবং একটা পাশ হচ্ছে সাউথ। আমরা জানি যে একটা চুম্বকের দুইটা মেরু থাকে, একটা হচ্ছে উত্তর মেরু এবং একটা হচ্ছে দক্ষিণ মেরু। এখন এই চুম্বক শলাকাটাকে উনি একটা পরিবাহী তারের মাধ্যমে এনক্লোজ করেন। এটা হচ্ছে ব্যাটারি, পরিবাহী তারের মাধ্যমে এনক্লোজ করেন, এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন কথা হচ্ছে যে একটা চুম্বককে যখন হচ্ছে আমরা মুক্তভাবে ঝুলিয়ে রাখি, তখন উক্ত চুম্বকটি পৃথিবীর
উত্তর দক্ষিণ মেরু বরাবর তার ডাইরেকশনটা নির্দেশিত হয়। একটা চুম্বককে যখন আমরা ঝুলিয়ে রাখি তখন তুমি যতবারই তাকে ঘুরিয়ে রাখো না কেন, সে সবসময় পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিক বরাবর সে মুক্তভাবে অ্যালাইনমেন্টে থাকবে। আচ্ছা, এখন এই চুম্বক শলাকাটার আশেপাশে যদি কোনো অন্য চুম্বক ক্ষেত্র তৈরি না হয় বা অন্য কোনো চুম্বক না আসে বা অন্য কোনো চুম্বক পদার্থ না থাকে, তাহলে কিন্তু এই চুম্বক শলাকাটা বিক্ষেপ হওয়ার কথা না। তার মানে সে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিক বরাবরই সে অ্যালাইনমেন্টে থাকার কথা। কিন্তু বিজ্ঞান ওয়েস্টেড দেখেন যে একটা চুম্বক শলাকাকে যখন আমরা মুক্তভাবে ঝুলে রাখি তখন সে পৃথিবীর উত্তর এবং দক্ষিণ দিক বরাবর সে অ্যালাইনমেন্টে আছে। একে যদি আমরা একটা পরিবাহী তার দ্বারা এনক্লোজ করি তাহলে দেখা যাবে যে এই পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার কারণে এই চুম্বক শলাকাটা বিক্ষেপ দেওয়া শুরু করে। আমি কিন্তু আশেপাশে কোনো চুম্বক ক্ষেত্র আনি নাই, আমি আশেপাশে কোনো চুম্বক আনি নাই, চুম্বক ক্ষেত্র তৈরি করি নাই, চুম্বক পদার্থ আনি নাই। জাস্ট আমরা কি করছি, জাস্ট একটা চুম্বক শলাকার চতুর্দিকে আমরা একটা পরিবাহী তার দ্বারা এনক্লোজ করে দিছি, যার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে। এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার দরুন দেখা যায় যে এই চুম্বক শলাকাটা বিক্ষেপ দেওয়া শুরু করে। তাহলে এই পরীক্ষা থেকে উনি কয়েকটা সিদ্ধান্ত উপনীত হন। 1 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত, তাহলে এই চুম্বক শলাকাটা বিক্ষেপ কেন দিচ্ছে? নিশ্চয়ই এখানে এই তড়িৎ প্রবাহের ফলে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, যে চুম্বক ক্ষেত্রের দরুন এই চুম্বক শলাকাটা বিক্ষেপ দিচ্ছে। সো উনি 1 নম্বর সিদ্ধান্ত উপনীত হন যে পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে তার চতুর্দিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয়। আচ্ছা, 2 নম্বর সিদ্ধান্ত কি? 2 নম্বর সিদ্ধান্ত উনি দেখান যে এই তড়িৎ প্রবাহের পরিমাণ যত বেশি হবে এর চুম্বক শলাকার বিক্ষেপও তত বেশি হবে। তার মানে চুম্বক শলাকার বিক্ষেপ তড়িৎ প্রবাহের উপর ডিপেন্ড করে। তার মানে তড়িৎ প্রবাহ যত বেশি, এখানে চুম্বক ক্ষেত্র তত বেশি তৈরি হবে এবং চুম্বক শলাকাটা তত বেশি বিক্ষেপ দিবে। নাম্বার 3 হচ্ছে যে এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের কারণে আমি যেহেতু চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত যে দিক দিয়ে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে এই চুম্বক শলাকাটা যে দিক বরাবর বিক্ষেপ দেয়, ক্লকওয়াইজ ডাইরেকশনে তড়িৎ প্রবাহের কারণে এই চুম্বক শলাকাটা ঠিক তার বিপরীত দিক বরাবর বিক্ষেপ দিবে। তার মানে চুম্বক শলাকার বিক্ষেপ ডিপেন্ড করতেছে তড়িৎ প্রবাহের ডাইরেকশনের উপর। এবং 4 নাম্বার উনি সিদ্ধান্ত উপনীত হন যে এই চুম্বক শলাকাটা ততক্ষণই বিক্ষেপ দিবে যতক্ষণ এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। আমরা যদি এখানে একটা সুইচ কনসিডার করি তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সুইচটা আমি অন করে দেওয়া মাত্র এই বিক্ষেপ দেওয়া শুরু করছে, সুইচটা অফ করে দেওয়া মাত্র বিক্ষেপটা দেওয়া সে বন্ধ করে দিছে। তার মানে এটা টোটালি ডিপেন্ড করবে তার সুইচের অন অফের উপর বা তড়িৎ প্রবাহের উপর। তার মানে এটা একটা তাৎক্ষণিক প্রক্রিয়া এবং যতক্ষণ পর্যন্ত তড়িৎ প্রবাহিত হবে এই চুম্বক শলাকাটার বিক্ষেপ ততক্ষণ পর্যন্ত দেখা যাবে। সো এই হচ্ছে আমাদের বিজ্ঞান ওয়েস্টেডের পরীক্ষার 4টা সিদ্ধান্ত। এরপর আমরা চলে যাব চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রটা কি? চুম্বক ক্ষেত্রটা হচ্ছে যে একটা চুম্বক বা একটা তড়িৎবাহী তারের চতুর্দিকে যতটুকু এলাকা জুড়ে অন্য একটা চুম্বক আনলে সেটি আকর্ষিত হবে বা বিকর্ষিত হবে বা তার মধ্যে কোনো ইন্টারঅ্যাকশন পরিলক্ষিত হবে বা চুম্বক শলাকাটা বিক্ষেপ দিবে, সেটাই হচ্ছে চুম্বক ক্ষেত্র। তার মানে একটা চুম্বক বা একটা তড়িৎবাহী তারের চতুর্দিকে যতটুকু এলাকা জুড়ে অন্য একটা চুম্বক আনলে সেটা বিক্ষেপ দিবে, চুম্বক শলাকা বিক্ষেপ দিবে, সেটার নামই হচ্ছে চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। চুম্বক ক্ষেত্র যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে হচ্ছে এখানে বি ভেক্টর হবে এবং চুম্বক ক্ষেত্রের একক হচ্ছে টেসলা। এটার আরেকটা একক আছে ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা, এরপর হচ্ছে চুম্বক ফ্লাক্স। আর একটা খুব ইম্পর্টেন্ট টপিক, চুম্বক ফ্লাক্স বা ম্যাগনেটিক ফ্লাক্স। চুম্বক ফ্লাক্সটা কি? চুম্বক ফ্লাক্সটা হচ্ছে, চুম্বক ফ্লাক্সটা আলোচনা করার পূর্বে আগে হচ্ছে আমাদের চুম্বক বলরেখা নিয়ে একটু কনসেপ্ট থাকতে হবে। চুম্বক বলরেখা হচ্ছে যে একটা চুম্বক, ধরো এটা হচ্ছে একটা নর্থ পোল, সাউথ পোল,
নর্থ থেকে সাউথের দিকে আমরা একটা চুম্বক বলরেখা দেখতে পাই, এবং চুম্বক বলরেখাটা আমরা পাই হচ্ছে যে একটা একক উত্তর মেরু যদি হচ্ছে আমরা এখানে স্থাপন করে দিই, তাহলে ওই একক উত্তর মেরুটা যে দিক বরাবর সে লব্ধি বল অনুভব করবে বা লব্ধি প্রাবল্য অনুভব করবে, সেই লব্ধি প্রাবল্যের ডাইরেকশনটা যোগ করলে পরে আমরা যে রেখাটা পাবো সেই রেখাটাই হচ্ছে চুম্বক বলরেখা। যেমন এখানে যদি আমরা একটা একক উত্তর মেরু যদি কনসিডার করি, তাহলে এই নর্থকে বিকর্ষণ করবে, এই নর্থ এই সাউথ দ্বারা আকর্ষিত হবে এবং সে এই বরাবর একটা লব্ধি বল অনুভব করবে। তারপরে নর্থ যদি আবার এখানে চলে যায়, তাহলে এই নর্থ থেকে এই নর্থটা একটু দূরে সরে গেল, যার কারণে তার বিকর্ষণ বল কমে গেল, আকর্ষণ বলের পরিমাণ বেড়ে গেল, যার কারণে সে এই বরাবর একটা লব্ধি বল অনুভব করবে। সো এই যে লব্ধি বলগুলাকে বা লব্ধি প্রাবল্যগুলাকে যদি আমি যোগ করে দিই, তাহলে দেখা যাবে নর্থ থেকে সাউথের দিকে বেশ কিছু রেখা দেখা যায়। এই রেখাগুলাকে বলা হয় চুম্বক বলরেখা। এই রেখাগুলাকে বলা হয় চুম্বক বলরেখা, চুম্বক বলরেখা। এবং এই চুম্বক বলরেখার ডাইরেকশন হচ্ছে নর্থ টু সাউথ। কেন নর্থ টু সাউথ? কারণ হচ্ছে এটা এক ধরনের একটা কনভেনশন। আমরা এখানে একক উত্তর মেরু কনসিডার করে নিছি, এটা একটা কনভেনশন। একক উত্তর মেরু কনসিডার করার কারণে আমাদের এখানে এই সেটআপের জন্য আমাদের চুম্বক বলরেখার ডাইরেকশন হচ্ছে নর্থ টু সাউথ। শুধুমাত্র কনভেনশনটা কি? একক উত্তর মেরু, একক উত্তর মেরু, এটা হচ্ছে আমাদের কনভেনশন। আচ্ছা, এই যে চুম্বক বলরেখাটা, এই চুম্বক বলরেখাটাই কিন্তু হচ্ছে চুম্বক ক্ষেত্র নির্দেশকারী একটা রাশি, চুম্বক ক্ষেত্র। কারণ চুম্বক বলরেখাটা যত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে, চুম্বক ক্ষেত্রটাও ঠিক তত দূর পর্যন্ত বিস্তৃত থাকবে। এবং এই চুম্বক ক্ষেত্রটা হচ্ছে অসম চুম্বক ক্ষেত্র। আমরা এই চ্যাপ্টারে দুই ধরনের চুম্বক ক্ষেত্র দেখতে পারবো। একটা হচ্ছে অসম চুম্বক ক্ষেত্র। কারণ অসম চুম্বক ক্ষেত্র তার কারণটা হচ্ছে যে এখানে তাদের চুম্বক বলরেখার ঘনত্ব সব জায়গাতে সমান না। চুম্বক বলরেখার ঘনত্ব সব জায়গাতে সমান না। এখানে চুম্বক বলরেখার ঘনত্ব যেরকম, এখানে চুম্বক বলরেখার ঘনত্ব একরকম না। এখানে চুম্বক বলরেখার ঘনত্ব একরকম না, যার কারণে এরা অসম চুম্বক ক্ষেত্র। আর সুষম চুম্বক ক্ষেত্র হচ্ছে যেখানে চুম্বক বলরেখার ঘনত্ব সব জায়গাতে সমান। আর এটা যদি নর্থ পোল হয়, এটা যদি সাউথ পোল হয়, এটা যদি আমাদের নর্থ টু সাউথ যদি এরকম বলরেখা তৈরি করে, তাহলে আমরা এখানে এটাকে বলবো যে সুষম চুম্বক ক্ষেত্র, কারণ এখানে চুম্বক বলরেখার ঘনত্ব সব জায়গাতে সমান। সো এটা হচ্ছে অসম চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে অসম চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে সুষম চুম্বক ক্ষেত্র, সুষম চুম্বক ক্ষেত্র। আচ্ছা, এখন চুম্বক ফ্লাক্স হচ্ছে যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে কোনো ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যাকেই বলা হচ্ছে চুম্বক ফ্লাক্স। লম্বভাবে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যাকেই বলা হচ্ছে চুম্বক ফ্লাক্স। আচ্ছা, তাহলে যে কোনো একটি তল যদি আমরা কনসিডার করি, এটা একটা তল যদি আমরা কনসিডার করি, এই তলের মধ্য দিয়ে যদি আমাদের চুম্বক ক্ষেত্র বা চুম্বক বলরেখাগুলি যদি এইভাবে পাস করে, এটা যদি চুম্বক ক্ষেত্র হয়, চুম্বক বলরেখা যেহেতু চুম্বক ক্ষেত্রের নির্দেশক রাশি, যার কারণে এই তলের মধ্য দিয়ে যদি লম্বভাবে চুম্বক বলরেখাগুলি যদি এইভাবে পাস করে, তাহলে আমরা যে কোনো একটি তল কনসিডার করে নিই। ধরো এটা একটা তল, এই তলের মধ্য দিয়ে চুম্বক বলরেখাগুলি এভাবে পাস করতেছে। তাহলে এই তলের সাথে লম্ব কোনটা? এই তলের সাথে লম্ব হয় এই তল থেকে বাইরের দিক বরাবর অথবা এই তলের ভিতরের দিক বরাবর। তো এই যে তলটা, এই তলের সাথে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যাকে বলা হচ্ছে চুম্বক ফ্লাক্স। এই তলের সাথে লম্বভাবে, এই তলের ক্ষেত্রফলের পরিমাণ যদি আমরা এ ধরি, এই তলের সাথে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক বলরেখার পরিমাণকে বলা হয় চুম্বক ফ্লাক্স। আচ্ছা, এখন এটা একটি তল, এখন চুম্বক বলরেখাগুলি যদি এইভাবে পাস করে, তাহলে কি এই তলের সাথে তারা লম্ব? ডেফিনেটলি না। তার মানে চুম্বক ফ্লাক্স হইতে গেলে পরে যে কোনো একটি তলের সাথে অবশ্যই কি হইতে হবে? লম্ব হইতে হবে, লম্বভাবে পাস করতে হবে। এখন এই চুম্বক ফ্লাক্সকে আমরা যদি ফাই দ্বারা প্রকাশ করি, তাহলে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক বলরেখার সংখ্যা বা চুম্বক ক্ষেত্র যদি বি হয়, তাহলে এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চুম্বক বলরেখার পরিমাণ হবে বি এ। যেহেতু চুম্বক ফ্লাক্সটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, চুম্বক বলরেখার পরিমাণ বা চুম্বক বলরেখার সংখ্যা, যেহেতু এটা একটা স্কেলার কোয়ান্টিটি, কিন্তু এখানে চুম্বক ক্ষেত্রটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, এবং এই যে এ যেটা তল ভেক্টর, সেই তলটাও হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। সো এই দুটা ভেক্টরের মধ্যে অবভিয়াসলি একটা ডট গুণন হইলে পরে শুধুমাত্র আমরা একটা স্কেলার রেজাল্ট পাবো। এখন কথা হচ্ছে এই যে এই তলটা আমরা ভেক্টর কোয়ান্টিটি ধরলাম, নিশ্চয়ই এটার একটা দিক আছে। দিকটা কি? দিকটা হচ্ছে উক্ত তলের সাথে লম্ব বরাবর। এখন এই তলটা
এই এই এটা যদি একটা এ তল, এই মিটার স্কয়ার ক্ষেত্রফল বিশিষ্ট যদি একটা তল হয়, তাহলে এই তলের সাথে লম্ব বরাবর হয় এটা, নতুবা এটা। তার মানে এই তলের সাথে লম্ব হয় এটা, নতুবা এটা। এখন তল ভেক্টর ডাইরেকশন হচ্ছে উক্ত তলের সাথে লম্ব। উক্ত তলের সাথে লম্ব মানে কি? এটা যদি তল হয় তাহলে এই তলের সাথে লম্ব এটা, নতুবা এটা। এখন যদি এটা হয়, তলটা যদি এটা হয়, তাহলে এই তলের সাথে লম্ব হয় উপরে, নতুবা নিচে। তলটা যদি এটা হয়, তাহলে এই তলের সাথে লম্ব হয় এদিকে, নতুবা এদিকে। তার মানে তল ভেক্টর ডাইরেকশন হচ্ছে উক্ত তলের সাথে লম্ব বরাবর। তল ভেক্টর ডাইরেকশন হচ্ছে উক্ত তলের সাথে লম্ব বরাবর। তাহলে ফাই ইকুয়ালস টু কি লেখা যায়? ফাই ইকুয়ালস টু বি এ, বি ডট এ, তার মানে এটা হচ্ছে বি এ কস থিটা। অর্থাৎ ফাই ইকুয়ালস টু বি এ কস থিটা। থিটাটা কি? থিটাটা হচ্ছে বি ও এ এর মধ্যবর্তী কোণ, বি ও এর মধ্যবর্তী কোণ। এখন কথা হচ্ছে যে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে একটি তল, তলের সাথে লম্ব বরাবর চৌম্বক বলরেখাগুলি এইভাবে পাস করতেছে, লম্বভাবে এইভাবে পাস করতেছে। তাহলে চৌম্বক বলরেখার দিক এবং তল ভেক্টর, যেহেতু এই তলের সাথে লম্ব, তল ভেক্টরের দিক এরা দুজন একই দিকে, যার কারণে যদি একই দিকে হয় তাহলে ফাই ইকুয়ালস টু বি এ কস 0 ডিগ্রি, যার মানে হচ্ছে বি। অতএব ফাই ইকুয়ালস টু বি। তো এই হচ্ছে আমাদের চুম্বক ফ্লাক্সের ডেফিনেশন। এরপর আমরা চলে যাব চুম্বক বল। বিজ্ঞানী ওয়েস্টার দেখছেন যে কোন একটা সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে, কোন একটা সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি, কোন একটা সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোন একটি চার্জ, কোন একটি চার্জ, একটি ধনাত্মক চার্জ, এটা হচ্ছে নর্থ পোল, এটা হচ্ছে সাউথ পোল, এটা হচ্ছে একটা সুষম চুম্বক ক্ষেত্র, এটা হচ্ছে একটা সুষম চুম্বক ক্ষেত্র, যে চুম্বক ক্ষেত্রের পরিমাণ আমি ধরলাম বি। এই সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে যে কোনো একটি চার্জ, ধরো কিউ, একটি চার্জ কিউ, একটি চার্জ, এই চার্জটাকে যদি এই চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা যদি লম্ব বরাবর যদি নিক্ষেপ করি, আমি ধরে নিলাম তাকে ভি বেগে নিক্ষেপ করা হলো, যদি ভি বেগে নিক্ষেপ করা হয়, তাহলে এই চার্জটা এই চুম্বক ক্ষেত্রের দরুন একটা বল অনুভব করবে। এই চার্জটা এই চুম্বক ক্ষেত্রের দরুন একটা বল অনুভব করবে, বা এই চুম্বক ক্ষেত্রের জন্য একটা বল অনুভব করবে। কি বললাম? যে একটা সুষম চুম্বক ক্ষেত্র, একটা সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কিউ পরিমাণ ধনাত্মক চার্জকে যদি আমরা ভি বেগে যদি নিক্ষেপ করি, তাহলে ভি সুষম বেগে যদি নিক্ষেপ করি, ভি সুষম বেগে যদি নিক্ষেপ করি, তাহলে এই চার্জটা এই চুম্বক ক্ষেত্রের দরুন একটা বল অনুভব করবে, এই চুম্বক ক্ষেত্রের দরুন একটা বল অনুভব করবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে আমরা যখন স্থির তড়িতে কুলম্বস ল পড়ছিলাম, কুলম্বস ল খেয়াল আছে কিনা, যে দুইটা চার্জ, একটা হচ্ছে প্লাস কিউ চার্জ, প্লাস কিউ ওয়ান চার্জ, আর একটা হচ্ছে প্লাস কিউ টু চার্জ, এই দুইটা চার্জের মধ্যকার যে বল, সেই বলটা ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা ছিল চুম্বক বলের রাশিমালা, Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, এটা হচ্ছে চুম্বক বলের রাশিমালা। তাহলে একটু খেয়াল করে দেখো, সরি, এটা ছিল কুলম্বস বলের রাশিমালা, কুলম্বস বলের রাশিমালা, যে এই দুইটা চার্জের মধ্যে, এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে মান হচ্ছে এটা। এখন কথা হচ্ছে যে এই দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলে মান যদি এটা হয়, আকর্ষণ বা বিকর্ষণ বলে মান যদি এটা হয়, তাহলে এই চার্জগুলির বৈশিষ্ট্যটা কি? এই চার্জগুলির বৈশিষ্ট্য হচ্ছে এই চার্জগুলি ডেফিনেটলি স্থির অবস্থায় ছিল। এখন কথা হচ্ছে একটা চার্জ যদি আরেকটা চার্জের সাপেক্ষে যদি চলমান থাকে, একটা চার্জ যদি আরেকটা চার্জের সাপেক্ষে যদি চলমান থাকে, Q2 যদি চলমান থাকে, তাহলেও সেখানে কি শুধুমাত্র কুলম্ব ফোর্স ক্রিয়া করবে? না, সেখানে কুলম্ব ফোর্সও ক্রিয়া করবে, সাথে সাথে এই চার্জের চলমানতার কারণে সেখানে একটা ম্যাগনেটিক ফোর্সও তৈরি হবে, যেটা কিনা বিজ্ঞানী ওয়েস্টেড বলে গেছেন যে একটা চার্জ যখন চলমান থাকে তখন সেই চার্জের গতিশীলতার কারণে তার চতুর্দিকে একটা চুম্বক ক্ষেত্র তৈরি হয় এবং সেই চুম্বক ক্ষেত্রের জন্য একটা চুম্বক বল তৈরি হয়। তাহলে সেখানে যদি একটা চার্জ আরেকটা চার্জের সাপেক্ষে যদি গতিশীল থাকে, তাহলে সেখানে টোটাল ফোর্স কত হবে? টোটাল ফোর্স হবে, তাদের মধ্যে তো একটা কুলম্ব ফোর্স থাকবেই, প্লাস তাদের মধ্যে একটা ম্যাগনেটিক ফোর্সও তৈরি হবে। এটাই হচ্ছে আমাদের, এবং এই যে দুইটা বলের সমষ্টি, এই বলটাকে বলা হয় লরেন্স ফোর্স। এই দুইটা বলের সমষ্টিকে বলা হয় লরেন্স ফোর্স। এখন কথা হচ্ছে যে একটা চার্জ যদি কোন একটা সুষম চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি ভি বেগে গতিশীল থাকে, তাহলে দেখা যায় যে এই যে চার্জটা
এই চুম্বক ক্ষেত্রের দরুন সে একটা বল অনুভব করবে, যে বলটাকে বলা হয় FB চুম্বক বল। সেই বলটা বেশ কিছু প্যারামিটারের উপর নির্ভরশীল। যেহেতু বল তার অবশ্যই, যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তার অবশ্যই মান এবং দিক থাকবে। বেশ কিছু প্যারামিটারের উপর নির্ভরশীল। তাহলে কি কি প্যারামিটারের উপর নির্ভরশীল? এই FBটা চার্জের পরিমাণের উপর নির্ভরশীল। তার মানে চার্জের পরিমাণ যত বেশি হবে সে তত বেশি বল অনুভব করবে। এই FBটা বেগের উপর নির্ভরশীল। আমি যত বেশি বেগে তাকে নিক্ষেপ করব সে তত বেশি বল অনুভব করবে। এই FBটা চুম্বক ক্ষেত্রের মানের উপর নির্ভরশীল। তার মানে এখানে চুম্বক ক্ষেত্রের পরিমাণ যত বেশি স্ট্রং হবে সেখানে চুম্বক বলের মানটাও তত বেশি হবে। এই FBটা সাইন থিটার উপর নির্ভরশীল, যেখানে থিটা হচ্ছে চার্জের বেগ ও চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। এই থিটাটা হচ্ছে বেগ এবং চুম্বক ক্ষেত্রের মধ্যবর্তী কোণ। বেগের ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে। চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে? এদিকে। তাদের মধ্যবর্তী কোণ এখানে কত ডিগ্রি? 90 ডিগ্রি। যদি অন্য দিক যদি হইতো তাহলে অন্য কোণের সাইনের অনুপাতের উপর নির্ভর করতো। আচ্ছা, যাই হোক, এই কয়টা প্যারামিটারের উপর চুম্বক বলটা ডিপেন্ড করে। কি কি? চুম্বক বলটা হচ্ছে চার্জের পরিমাণের উপর নির্ভরশীল, বেগের উপর নির্ভরশীল, চুম্বক ক্ষেত্রের উপর নির্ভরশীল এবং সাইন থিটার উপর নির্ভরশীল। এবং এই যে চুম্বক বলের যে দিকটা হবে সেই দিকটা হবে VOB যে তলে আছে সেই তলের সাথে লম্ব বরাবর। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে V এবং B এই বোর্ডের তলে আছে, বিটা এদিকে এই বোর্ডের তলে অবস্থান করতেছে। তাহলে চুম্বক বলটা কি হবে? চুম্বক বলটা হবে এই বোর্ড থেকে হয় বাইরের দিকে, নতুবা এই বোর্ড ভেদ করে ভিতরের দিকে। ভেরি গুড। তাহলে এই কয়টা প্যারামিটারকে যদি আমরা একসাথে যদি কম্বাইন করি তাহলে FB সমানুপাতিক QVB sin থিটা। তাহলে FB equals to K QVB sin থিটা। আমরা SI এককে এই K-টাকে আমরা 1 ধরে নিতে পারি। তার মানে FB সমান সমান QVB sin থিটা। FB equals to QVB sin থিটা। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে যেহেতু FB QVB sin থিটা, FBটা যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি এবং ডান পাশে যেহেতু sin থিটা আছে, V যেহেতু একটা ভেক্টর, B যেহেতু একটা ভেক্টর, তাহলে আমরা মোটামুটি একটা অ্যাজাম্পশন করতে পারি যে এদের মধ্যে একটা ক্রস প্রোডাক্ট থাকবে। এখন কথা হচ্ছে যে দুনিয়ার যত ধরনের ক্রস প্রোডাক্ট আছে তার প্রবাবিলিটি বেসিক্যালি দুইটা। যেমন ধরো এখানে সাইন থিটা যেহেতু আছে, সাইন থিটাকে যদি আমরা উইথড্র করে নিই তাহলে এটাকে ভেক্টর রূপে প্রকাশ করতে গেলে পরে যেহেতু ভি একটা ভেক্টর কোয়ান্টিটি, সো ডেফিনেটলি তাদের মধ্যে একটা ক্রস প্রোডাক্ট আসার সম্ভাবনা আছে এবং দিস ইজ দ্য ক্রস প্রোডাক্ট। এখন কথা হচ্ছে ক্রস প্রোডাক্ট তো বিনিময় সূত্র মেনে চলে না, সেটা ভি ক্রস বিও হইতে পারে আবার বি ক্রস বিও হইতে পারে। এখন কথা হচ্ছে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? সেটা ডিপেন্ড করবে এক্সপেরিমেন্টাল রেজাল্টের উপর। যেমন ধরো এখানে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা কি বলে? এখানে এক্সপেরিমেন্টাল রেজাল্টটা বলে যে এই যে কিউটা, সেই কিউটার বেগ যদি নিচের দিকে হয়, চার্জের বেগ যদি নিচের দিকে হয় এবং চুম্বক ক্ষেত্রের ডাইরেকশন যদি নর্থ টু সাউথের দিকে হয় এরকম সেটআপে, তাহলে এই যে কিউটা, সেই কিউটা একটা বল অনুভব করবে, যে বলটা কিনা এই বোর্ডের তল থেকে বাইরের দিকে। সেটা বিজ্ঞানী ওয়েস্টেন যখন এক্সপেরিমেন্ট করছেন তখন উনি এটা দেখতে পারছেন এই তল থেকে বাইরের দিকে। এখন কথা হচ্ছে যে এটাকে আমরা চিত্রে কিভাবে রিপ্রেজেন্ট করব? চিত্রে রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে কোন একটা তলের তল থেকে বাইরের দিকে রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে ডট, বাইরে, তলের বাইরে, আর তল থেকে ভিতরের দিকে রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে ক্রস, তলের ভিতরে রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে ক্রস।
তলের ভিতরে রিপ্রেজেন্ট করার নিয়ম হচ্ছে ক্রস। আচ্ছা, এখন কথা হচ্ছে যেহেতু এটা বাইরের দিকে, তার মানে এটা আমরা ডট দ্বারা প্রকাশ করতে পারি এফ বি। এখন কথা হচ্ছে ক্রস প্রোডাক্টের যে নিয়ম, আমরা থাম্ব রুল ইউজ করব। বি ক্রস ভি করলে পরে আমার এফ বিটা বাইরের দিকে হয় না ভি ক্রস বি করলে আমার এফ বিটা বাইরের দিকে হয়, সেটা আমরা একটু দেখবো। দেখো ভি কোন দিকে, ভি হচ্ছে নিচের দিকে, বি কোন দিকে, বি হচ্ছে এদিকে। ওকে ওকে, ভেরি গুড। এখন কথা হচ্ছে যে আমরা ফার্স্টে বি ক্রস ভি করি, দেখি আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্টের সাথে ম্যাচ আপ করে কিনা। বি ক্রস ভি, বি ক্রস ভি কোন দিকে, ভিতরের দিকে, কিন্তু আমাদের এক্সপেরিমেন্টাল রেজাল্ট কি বলছে, এক্সপেরিমেন্টাল রেজাল্ট বলছে এর বির দিকটা হবে বাইরের দিকে, তার মানে বি ক্রস ভি এটা আমাদের অ্যান্সার না। সো আরেকটা বাকি আছে, সেটাই ডেফিনেটলি অ্যান্সার, তারপর আমরা মিলিয়ে দেখি। তাহলে ভি ক্রস বি, দেখো ভি কোন দিকে, ভি হচ্ছে নিচের দিকে, ভি হচ্ছে নিচের দিকে, বি হচ্ছে সামনের দিকে, তাহলে ভি ক্রস বি কোন দিকে, বাইরের দিকে, তার মানে বির ডাইরেকশনটা হচ্ছে বাইরের দিকে, তার মানে দিস ইজ দ্য অ্যান্সার, দিস ইজ দ্য অ্যান্সার। এ বি ইকুয়ালস টু কিউ ইনটু ভি ক্রস বি, এ বি ইকুয়ালস টু কিউ ইনটু ভি ক্রস বি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে এই যে চার্জটা, এই চার্জের গতিপথটা কিরকম হবে। দেখো কোন একটা জিনিসের বেগ হচ্ছে ভিতরের দিকে বা নিচের দিকে, এবং বলটা হচ্ছে এই বেগের সাথে লম্ব বরাবর কোন দিকে, বাইরের দিকে। বলটা হচ্ছে এই বেগের সাথে লম্ব বরাবর বাইরের দিকে। এখন আমরা একটু বৃত্তাকার গতিতে চলে যাই। বৃত্তাকার গতিতে যখন হচ্ছে, বৃত্তাকার গতিটা তৈরি হওয়ার মেন কারণ কি, তৈরি হওয়ার মেন কারণ হচ্ছে যে কোন একটা বস্তুর বেগের সাথে যদি তুমি লম্ব বরাবর বল প্রয়োগ করো, কোন একটা বস্তুর বেগের সাথে, ধরো যে কোন একটা গাড়ি যাচ্ছে এই দিক বরাবর, তুমি যদি লম্ব বরাবর বল প্রয়োগ করো তাহলে সে তার ডাইরেকশনটা চেঞ্জ করে অন্য ডাইরেকশনে নিয়ে যাবে। আবার যদি লম্ব বরাবর বল প্রয়োগ করো তাহলে সে তার ডাইরেকশনটা চেঞ্জ করে অন্য ডাইরেকশনে নিয়ে যাবে। আবার যদি লম্ব বরাবর বল প্রয়োগ করো, সে তার ডাইরেকশনটা চেঞ্জ করে এদিক বরাবর নিয়ে আসবে। তার মানে আমি যদি কন্টিনিউয়াসলি তার বেগের ডাইরেকশনের সাথে আমি যদি লম্ব বরাবর বল প্রয়োগ করতে থাকি, তাহলে সে অবশ্যই একটা বৃত্তাকার গতি সম্পাদন করবে, অবশ্যই একটা বৃত্তাকার গতি সম্পাদন করবে। এখন আমরা যে ইনসিডেন্টটা দেখলাম, একটু খেয়াল করে দেখো তো ইনসিডেন্টের সাথে এটা ম্যাচ আপ করে কিনা। কোন একটা চার্জের বেগ হচ্ছে নিচের দিকে ভি, আর এফ বিটা হচ্ছে কোন দিকে, সে যে চৌম্বক ক্ষেত্র লম্ব বরাবর থাকার কারণে সে কোন দিক বরাবর এফ বিটা অনুভব করতেছে, সে বাইরের দিক বরাবর এফ বিটা অনুভব করতেছে। তার মানে তার বেগ হচ্ছে নিচের দিকে আর এফ বিটা হচ্ছে বাইরের দিকে। আমরা বাইরের দিকটা, এই যে বাইরের দিকে। ওকে, তাহলে বেগ এবং বল এরা পরস্পরের সাথে কিরকম ভাবে আছে, এটাকে আমরা চিত্রে এইভাবেই দেখাই। আচ্ছা, এটা হচ্ছে বেগ এবং এই চার্জের উপর বলটা হচ্ছে এফ বি, এফ বিটা হচ্ছে বাইরের দিকে। তাহলে এটা যদি বেগ হয়, এটা যদি এফ বি হয়, এফ বি ডাইরেকশনটা কোন দিকে, বাইরের দিকে, ভি এর ডাইরেকশনটা কোন দিকে, নিচের দিকে। তাহলে এরা কি পরস্পরের সাথে লম্ব না? তাহলে একটু আগে আমরা দেখলাম যে বেগ এবং বল এরা যদি পরস্পরের সাথে লম্ব হয়, তাহলে এরা কি করবে, এরা একটা বৃত্তাকার গতি সম্পাদন করবে। তার মানে কোন একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে, কোন একটা সুষম চৌম্বক ক্ষেত্রের মধ্যে আমরা যদি কোন একটি চার্জকে লম্ব বরাবর যদি নিক্ষেপ করি, একটা চার্জকে লম্ব বরাবর যদি নিক্ষেপ করি, তাহলে এই চার্জটা এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে সে এই বেগটাকে স্পর্শক ধরে সে কি করবে, একটা বৃত্তাকার গতি সম্পাদন করতে থাকবে। এই হচ্ছে আমাদের F equals to QVB sin theta প্রুফ। আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা আরো নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো। ধন্যবাদ সবাইকে।